নমস্কার, সকলকে স্বাগত জানাই আজকের আরো একটি নতুন এপিসোডে। আমি দীপ চ্যাটার্জি রয়েছি আপনাদের সঙ্গে। আর আজকের এপিসোডে আমি আপনাদের প্রথমেই নিয়ে চলে যাব পার্লামেন্টে, কারণ গতকাল বাদল অধিবেশনের শেষ দিন ছিল। আর এই বাদল অধিবেশনের শেষ দিনে যে ঘটনাগুলো ঘটলো পার্লামেন্টে, এই ঘটনা দেখলে আপনারা চমকে উঠবেন। এবং একটি ছোট সফট টয় অর্থাৎ একটা ছোট বাঁদর নিয়ে এসে হাজির করেছিলেন কংগ্রেসের যারা সাংসদ রয়েছে তারা, এবং সেই বাঁদরটিকে হাতে তুলে তারা স্লোগান দিচ্ছিলেন 56 ইঞ্চ কা ছোটা বান্দর কব আয়েগা সদন কে আন্দার। আর এই ঘটনা যখন গোটা সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ে, ভারতবর্ষের রাজনীতিতে উথাল পাতাল লেগে যায় যে কার উদ্দেশ্যে কংগ্রেস সাংসদরা এই ধরনের ঘটনা ঘটালো গতকাল পার্লামেন্টে। আমি আপনাদেরকে দেখাবো যে ভারতবর্ষে পার্লামেন্টে কিভাবে ট্যাক্স পেয়ার যারা রয়েছে, অর্থাৎ আমি আপনি যারা কষ্টের মাধ্যমে রোজগার করে ভারতবর্ষের সরকারকে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে ট্যাক্স দিচ্ছে, এবং সেই ট্যাক্সের পয়সায় যখন সংসদ ভবন চলছে, সেই সংসদ ভবনে ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী আজকে দিনের পর দিন উপস্থিত হচ্ছেন না। আর যখন উপস্থিত হলেন তখন মাত্র 5 মিনিটের জন্য উপস্থিত হলেন, এবং লোকসভার মাননীয় স্পিকার ওম বিড়লা সাহেব কিভাবে তাদেরকে বাঁচালেন যাতে কোনো রকম প্রশ্ন উত্তর না দিতে হয়, সেটাও গতকাল লক্ষ্য করতে পারা গেল পার্লামেন্ট থেকে। দেখাবো রাহুল গান্ধী গতকাল সন্ধ্যাবেলায় একটি বিশেষ অধিবেশন করেছিল, সেই সমাবেশ থেকে কি ধরনের আক্রমণ করেছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিদেশ নীতিকে। এর সমস্ত কিছু দেখানোর সাথে সাথে নিয়ে আসবো আপনাদেরকে পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির এক বিধায়ক যার নাম চিরণ বেরা। তিনি এমন ইতিহাস আবিষ্কার করেছেন গতকাল যাতে প্রশ্ন উঠে গেছে যে আমরা সত্যি আদতে ইতিহাস জানতাম কি, নাকি চিরণ বেরা যেটা বলছেন সেটাই ভারতবর্ষের স্বাধীনতার আসল ইতিহাস। দেখাবো আপনাদেরকে, এবং আপনাদেরকে নিয়ে চলে যাব তিরঙ্গা যাত্রা যেটা চলছে ভারতীয় জনতা পার্টির, যারা সবসময় নিজেদেরকে রাষ্ট্রবাদী বলে থাকে আর যারা বিরোধীদেরকে রাষ্ট্রবিরোধী বলে থাকে, সেই ভারতীয় জনতা পার্টির তিরঙ্গা যাত্রায় গতকাল ভারতের তিরঙ্গা গড়াগড়ি খেলো, এবং একে অপরে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা হাতাফায়ে ব্যস্ত হয়ে গেল। এবং আপনাদেরকে দেখাবো রেখা পাত্রর বক্তব্য, যে বক্তব্যটা শোনার পরে আমার কাছে হাসা ছাড়া আর কোনো রাস্তা ছিল না, কারণ এত জ্ঞান নিয়ে বিশেষ কিছু মানুষ আজকে কিভাবে বিধানসভায় উপস্থিত হতে পারেন সেটাই আমি ভাবছি। যাই হোক, রেখা দেবীর সেই বক্তব্য আমি আপনাদেরকে শোনাবো। সমস্ত কিছু থাকবে আজকের এই এপিসোডে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, কিউআর কোডটিকে স্ক্যান করে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যান, যাতে যে কোনো ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। তো আসুন প্রথমেই আপনাদেরকে নিয়ে চলে যাই বাদল অধিবেশনের শেষ দিনে এবং পার্লামেন্টে গতকাল কি ঘটলো সেটা আপনাদেরকে দেখাতে। বারবার বিরোধীরা অভিযোগ করে আসছে, আপনাদের স্ক্রিনেও দেখতে পাচ্ছেন যে মাননীয় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী তারা পার্লামেন্টে উপস্থিত হচ্ছেন না। সেই জবে থেকে দিল্লিতে যন্তর মন্তরে ছাত্রদের উপর লাঠি চলেছে। বারবার কংগ্রেস তাদেরকে আবেদন করছে, বিরোধী ইন্ডিজোট তাদেরকে আবেদন করছে যে আপনারা পার্লামেন্টে আসুন, জবাব দিয়ে থাকুন, কিন্তু তারা বিভিন্ন জায়গায় বক্তৃতা দিলেও, তাদের নেতারা বিভিন্ন জায়গায় বড় বড় বক্তৃতা দিলেও পার্লামেন্টে কিন্তু দেশের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে 20 জুলাইয়ের পর থেকে আর দেখা যায়নি। আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন 20 জুলাই থেকে পরপর অ্যাবসেন্ট রয়েছে পার্লামেন্টের অধিবেশনে মাননীয় নরেন্দ্র মোদী এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিন্তু গতকাল তারা এসেছিলেন এবং পার্লামেন্টের এই অধিবেশনে আসার পরে তারা 5 মিনিটের জন্য সেখানে উপস্থিত হয়েছিলেন, আর বিরোধীদেরকে কোনো প্রশ্ন করার সুযোগই দেননি পার্লামেন্টের যিনি স্পিকার রয়েছেন ওম বিড়লা সাহেব। কিন্তু তার আগে আমি দেখাবো আপনাদেরকে যে কংগ্রেস কিভাবে প্রতিবাদ জানিয়েছেন হাতে একটি ছোট্ট বাঁদর নিয়ে। দেখুন। দেখলেন আপনারা, এবং কংগ্রেসের সাংসদরা পার্টিকুলার হাতে একটা ছোট বাঁদর নিয়ে এই ধরনের স্লোগান শাউটিং করেছেন গতকাল পার্লামেন্টে। কে আসেন না এই প্রশ্নটাও তারা তুলেছেন, এবং ডাইরেক্ট তিনি নাম করেননি, কিন্তু বহু মানুষ মনে করছে যে এই ঘটনাটার সঙ্গে সরাসরি ভারতবর্ষের একজন ব্যক্তির জড়িত থাকার কথা, কারণ যিনি নিজেকে বা ভারতবর্ষের সংবাদ মাধ্যম যাকে 56 ইঞ্চি হিসাবে বারবার ভারতবর্ষের মানুষের কাছে পেশ করেছেন, ডাইরেক্ট নাম করেননি। কিন্তু একটা কথা রয়েছে, সমঝদারকে লিয়ে ইশারা হি কাফি হে। তো সেইভাবেই কি ভারতবর্ষের মানুষকে জানানোর চেষ্টা করলেন যে কোন 56 ইঞ্চির কথা বলা হচ্ছে যিনি পার্লামেন্টে আসছেন না বা পার্লামেন্ট থেকে পালিয়ে যাচ্ছেন। যাই হোক, ডাইরেক্ট এখানে কারণ নাম করেননি, তাই আমি আপনাদেরকে বলতে পারবো না পার্টিকুলার ইনি কাদেরকে বলছেন। কিন্তু আমরা যখন হিস্ট্রি ঘেটে দেখলাম, পার্লামেন্টের যে অধিবেশন থাকে সেই অধিবেশনের ভিডিও ক্লিপিংস ঘেটে দেখলাম, সেখানে দেখলাম যে 20 জুলাই থেকে পার্লামেন্টে উপস্থিত ছিলেন না দেশের মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। হ্যাঁ, তারা পার্লামেন্টের চত্বরে এসেছিলেন, পার্লামেন্টের নিজেদের যে কক্ষ থাকে সেই কক্ষেও বসেছেন, কিন্তু
যেখানে অধিবেশন চলে সেই অধিবেশনে তাদেরকে দেখা যায়নি। বিরোধীরা বারবার অভিযোগ করেছেন যে যেভাবে দিল্লিতে ছাত্রদের সঙ্গে বর্বরোচিত আক্রমণ ঘটেছে তারপরে অমিত শাহকে জবাব দিতে হবে পার্লামেন্টের মধ্যে, আর এই জবাব অমিত শাহ কি দিতে পারবেন না, এই ভয়েই কি তিনি পার্লামেন্টে আসেননি, এমনটাও প্রশ্ন উঠিয়ে দিয়েছেন বিরোধীদের বেশ কিছু সাংসদেরা। কিন্তু গতকাল তাদের দুজনকে দেখা গেল পার্লামেন্টে, এবং পার্লামেন্টে যখন অধিবেশনের মধ্যে এই দুজনকে দেখা গেল, ভারতবর্ষের আপামর জনতা থেকে শুরু করে যারা বিরোধী দলে রয়েছেন তারা ভেবেছিলেন যে দুজনার কাছ থেকে জবাবদিহি নেওয়া হবে, যেটা ঘটেছিল যন্তর মন্তরে ছাত্রদের সঙ্গে লাঠিপেটা করে। কিন্তু জবাবদিহি নেবেন কিভাবে? ভারতবর্ষের যিনি স্পিকার রয়েছেন, আজকে ট্যাক্স পেয়ারদের মাধ্যমে যে পার্লামেন্ট চলে থাকে, প্রত্যেক দিন পার্লামেন্ট চলার জন্য কম করে 6 থেকে 10 কোটি টাকা খরচা হয়ে থাকে, সেই ট্যাক্স পেয়ারদের টাকা কিভাবে জলে উড়িয়ে দিতে হয় সেটা দেখিয়ে দিলেন ভারতবর্ষের সম্মানীয় স্পিকার সাহেব যিনি পার্লামেন্টে রয়েছেন। গতকাল বাদল অধিবেশনের শেষ দিনে এই অধিবেশন তো তিনি শুরু করলেন, কিন্তু কাউকে কোনো প্রশ্ন করার বা প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ তিনি দিলেন না, বা বলা ভালো দেশের বিশেষ দুই মানুষকে হয়তো দেশের মানুষের প্রশ্ন থেকে বাঁচিয়ে দেওয়া হলো গতকাল পার্লামেন্টের যিনি স্পিকার রয়েছেন তাদের মাধ্যমে। কেন বলছি আমি এই কথা আপনাদেরকে, আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে রাখছি, দেখুন। माननीय सदस्यों, कृपया अपने स्थान पर राष्ट्रगीत वंदे मातरम के सम्मान में खड़े हो जाएं। सदन की कार्रवाई अनिश्चित काल के लिए स्थगित की जाती है। দেখলেন আপনারা কি অবস্থা? পার্লামেন্টের অধিবেশন শেষ দিন শুরু হলো, মানুষ ভেবেছিল যে এই শেষ দিন পার্লামেন্টের দিকে তাকিয়ে থাকলে যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে 20 তারিখের পর থেকে দিল্লির এই ককরোচ জনতা পার্টির উপরে যে লাঠিচার্জ, সেই বিষয়ে কোনো প্রশ্ন বা জবাবদিহি করতে দেখা যায়নি, এই লাস্ট দিনে হয়তো পাওয়া যাবে। কারণ লাস্ট দিনে বন্দে মাতরম গাওয়া হবে পার্লামেন্টে, আর পার্লামেন্টে বন্দে মাতরম গাইতে তো অবশ্যই প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে সেখানে উপস্থিত হতে হবে। তাই সকলে প্রশ্ন রেডি রেখেছিলেন, ভারতবর্ষের জনতা একেবারে সংসদ টিভির উপরে নজর রেখেছিলেন, মিডিয়া নজর রেখেছিলেন। কিন্তু এই ঘটনা ঘটলো, পার্লামেন্টের স্পিকার তিনি একবারে দ্রুত গতিতে এসে চেয়ারে বসার সময় পেলেন না, প্রথমেই বলে দিলেন যে পার্লামেন্টে আগে বন্দে মাতরম গাওয়া হবে। সাধারণ মানুষ ভাবলেন বন্দে মাতরম গাওয়ার পরে কিছুটা তো সময় পাওয়া যাবে, তখন প্রশ্ন করা হবে। তিনি বসলেন পর্যন্ত না নিজের চেয়ারে, তার আগেই পার্লামেন্ট মুলতবি ঘোষণা করে দিলেন। আপনারা জানেন এই পার্লামেন্টের কষ্ট কত, প্রত্যেক দিন চলার জন্য 6 থেকে 7 কোটি টাকা আমার আপনার পকেট কেটে এই পার্লামেন্ট চালানো হয়, কিন্তু তার জন্য ন্যূনতম দায়িত্বটুকু ভারতবর্ষের পার্লামেন্টের স্পিকার গতকাল নিলেন না। শেষ দিন ছিল গতকাল বাদল অধিবেশনের শেষ দিন, এরপরে আবার 3 মাস পরে এই পার্লামেন্ট খুলবে এবং শীতকালীন অধিবেশন চলবে। সেখানে কিন্তু শেষ দিনে ওই দিল্লির যন্তর মন্তরের জবাব সেটা কিন্তু ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী দিতে পারলেন না, যেটা বারবার বিরোধীরা দাবি করে এসেছিলেন। কিন্তু ভারতীয় জনতা পার্টির নেতারা তারা তো বারবার বলেছিলেন বুক পিটিয়ে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী বা প্রধানমন্ত্রী সওয়াল জবাব থেকে পালিয়ে যেতে ভয় পান না, যেদিন তারা আসবেন তারা জবাব দেবেন। দেখুন, मैं स्पष्ट कहना चाहता हूं, राहुल गांधी चर्चा से मत भागना, हम तैयार हैं। सदन के अंदर हम हर विषय पर चर्चा करने के लिए तैयार हैं, तुम भागना मत। বলুন, জেপি নাড্ডা সাহেব এই কথাটাই বলেছিলেন রাহুল গান্ধীকে যে তুমি পালিয়ে যেও না, একেবারে পার্লামেন্টে সব জবাব দেওয়া হবে। পার্লামেন্টের যে অধিবেশন, সেই অধিবেশনে প্রায় আজকে 20-25 দিন পর দেশের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী ঢুকলেন, এবং সেখানে তাদেরকে সম্ভবত অনেকেই রাজনৈতিক মহলের বিশেষজ্ঞ বলছেন সওয়াল জবাব থেকে বাঁচালেন দেশের স্পিকার, যিনি পার্লামেন্টের স্পিকার ওম বিড়লা সাহেব। একেবারে আপনারা তো দেখলেন ভিডিওটা, যে শুধু বন্দে মাতরম গাওয়ানোর জন্য 6 কোটি থেকে 7 কোটি টাকা পার্লামেন্টের খরচ করা হলো, আর এই 5 মিনিটের মধ্যে শেষ দিনের অধিবেশন মুলতবি করে দেওয়া হলো। বাইরে কংগ্রেসের যারা সাংসদ রয়েছেন তারা ঠিক এইভাবেই প্রতিবাদ করেছিলেন, হাতে একটা ছোট সফট টয় বাঁদর নিয়ে, এবং সেই বাঁদরে ইঙ্গিতপূর্ণভাবে কাউকে 56 ইঞ্চি বলে এই প্রতিবাদ করেছিলেন। দেশের মানুষ হয়তো বুঝতে পেরে গিয়েছেন কার উদ্দেশ্যে বলেছেন, কাউকে পার্টিকুলারলি নাম করে বলেননি, আমিও কাউকে পার্টিকুলার নাম করে বলছেন না, কিন্তু দেশের মানুষ বুঝে গিয়েছেন এটা কার উদ্দেশ্যে বলছেন। এবং এটা যে গতকাল সত্য প্রমাণিত হলো সেটা তো একেবারে প্রকাশ্য দেশবাসী দেখলো। আবার 3 মাস পর পার্লামেন্টের অধিবেশন, তখন হয়তো সওয়াল জবাবের অনেক রকম সূত্র ভারতীয় জনতা পার্টি বেছে নেবে, তাই জন্যই আজকে তড়িঘড়ি এই মুলতবি করে দেওয়া হলো। যাই হোক, এই ঘটনার পরে আবার কিছুক্ষণ পরে দেশের বিরোধী দলনেতা রাহুল গান্ধী একটি সমাবেশে উপস্থিত হয়েছিলেন, এবং সেখানে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর বিদেশ নীতিকে কটাক্ষ করলেন তিনি প্রকাশ্যে। দেখুন, कि इनका पता नहीं कहां से इनके दिमाग में घुस गया, अब अजीब चीजें घुस जाती हैं।
बट इनके माइंड में घुस गया कि फॉरेन पॉलिसी इज दिस। আমরা বহু ভিডিও ক্লিপিংসে দেখেছি যে যখন আমাদের দেশের মাননীয় সম্মানীয় প্রধানমন্ত্রী বিদেশে যান এবং সেখানে বিদেশি কোনো নেতা থাকে বা বিদেশের যিনি রাষ্ট্রপ্রধান থাকে তাকে সবার আগেই তিনি জড়িয়ে ধরেন, আর এটাকেই ভারতবর্ষের বিদেশ নীতি বলে কটাক্ষ করেছেন বা নরেন্দ্র মোদী মহাশয়ের বিদেশ নীতি বলে কটাক্ষ করেছেন গতকাল রাহুল গান্ধী, আপনারা শুনলেন। আর এই বিদেশ নীতিতে আমরা এখনো পর্যন্ত কি পেয়েছি? সত্যি ইতিহাসে এখনো পর্যন্ত এরকম কোনো রকম উদাহরণ নেই যে এতগুলো বিদেশ ভ্রমণ করার পরেও, এত ট্যাক্সের টাকা খরচ করে আসার পরেও আমাদের ভারতবর্ষের বিদেশ নীতি আজকে 2026 সালে বা ভারতীয় জনতা পার্টির যে 12 বছরের কার্যক্রম রয়েছে তারপরে কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ, বিশেষ কিছু মিডিয়া রয়েছে যারা সবসময় জয়গান করে যে দেখুন ডোনাল্ড ট্রাম্প মাননীয় প্রধানমন্ত্রীকে দেখে চেয়ার ছেড়ে দাঁড়িয়ে গেলেন, দেখুন ইটালির মেলোনির সঙ্গে কিভাবে আমাদের প্রধানমন্ত্রী ঘুলে মিলে গিয়েছেন, কিন্তু ব্যক্তি চর্চা ছাড়া আমাদের দেশ কি পেয়েছে সেটা কি আমাদের ভারতবর্ষের মিডিয়া একবারও কখনো হিস্ট্রি সিট খুলে দেখাতে পারবেন? আমার জানা নেই। কিন্তু এই যে রাহুল গান্ধীর কটূক্তি, এই কটূক্তি দেখার পরে আমাদের ভারতবর্ষের সম্মানীয় মিডিয়া গতকাল কিন্তু নিজেদের দায়িত্ব বা নিজেদের যে কাজটি রয়েছে সেটাই লেগে পড়েছিলেন। দেখুন, आप सोचिए किस तरह की बातें चल रही हैं इस मंच पर कि पीएम मोदी सबसे जाकर गले मिल लेते हैं और संदीप दीक्षित आके मजाक उड़ा रहे हैं कि मेलोनी समझ के गले तो नहीं लगाया था। मतलब एकदम ही लेवल गिरा दिए हैं बॉस। कल को सोचिए ये विजुअल इटली भी पहुंचेगा, दूसरे देशों में भी जाएगा कि देखिए कैसी कैसी बातें होती हैं। नेता प्रतिपक्ष इंडिया का ऐसी बात बोल रहा है, उसके मंच पे ये सब चल रहा है। क्या इज्जत रह जाएगी देश की? और राहुल गांधी ने संदीप दीक्षित को मना भी नहीं किया कि नहीं आप गलत बात कह रहे हैं, ऐसा मत बोलिए। कह रहे हैं मैं अभी उस लेवल पे नहीं पहुंचा। क्या स्तर है बॉस। और आप सोचिए नरेंद्र मोदी विदेश गए, किसी राष्ट्राध्यक्ष से अगर मिल रहे हैं, उनकी दोस्ती है, तो गले ना मिले, उसको कोहनी मार दें, क्योंकि राहुल गांधी चाहते हैं। আমার মনে হয় গতকালের এই সমাবেশে রাহুল গান্ধী দেশের বিরোধী দলনেতা আঁতে ঘা দিয়েছেন এবং পরিষ্কারভাবে এই ভারতীয় মিডিয়া কার্যত নেমে পড়েছে কিভাবে এই ঘটনাকে এখন ছোট করে দেখানো যায়। কিন্তু না, আমার মনে হয় ভারতীয় মিডিয়া আর পারবে না, এই গদি মিডিয়া যারা রয়েছে তারা আর পারবে না। তার কারণ যেভাবে ভারতবর্ষের গদি মিডিয়া এক্সপোজ হয়ে গিয়েছে, প্রত্যেকটা এই মিডিয়া ক্লিপিংসের যদি কমেন্ট সেকশনে আপনারা যান, একটাও পজিটিভ কমেন্ট এদের জন্য পাবেন না। সমস্ত কমেন্টস, ম্যাক্সিমাম কমেন্টস এদের এগেনস্টে থাকে, আর যেটা পজিটিভ কমেন্ট থাকে সেটা সেল দ্বারা করানো হয়। এটা আজকে ভারতবর্ষের মানুষ বুঝে গিয়েছে। তাই মিডিয়াকে নিজেদের যে স্তর রয়েছে সেটা পাল্টানো দরকার। তারা রাহুল গান্ধীর স্তরের কথা বললো, নিজেদের 157 নম্বর স্তরটাকে পাল্টানো দরকার। রাহুল গান্ধীর কথা বললেন যে তিনি এই কথা বলছেন বললে ইটালিতে কি ভাববেন লোকেরা, সেই কথা বললেন, কিন্তু একবারও তিনি এটা বললেন না দেশের একজন সর্ববৃহৎ মন্ত্রী, ভারতবর্ষের দায়িত্ব যার কাঁধে রয়েছে সেই ব্যক্তি একটা চকলেটের প্যাকেট নিয়ে অন্য একটা প্রধানমন্ত্রী, মহিলা প্রধানমন্ত্রীকে উপহার দিচ্ছেন এবং হেসে খেলে সেটা ইনস্টাগ্রামে পোস্ট করছেন। এটা গোটা বিশ্বের কাছে যখন ছড়াচ্ছে সেটা খুব ভালো ভিজুয়ালস যাচ্ছে কি গোটা বিশ্বের কাছে? কি ভাবছেন নরেন্দ্র মোদীর সম্বন্ধে সেই সমস্ত মানুষগুলো? এই মিডিয়া সেটা একবারও বলছেন না। বিদেশ থেকে আমাদের জন্য আসছেটা কি? আজকে বারবার অরুণাচল প্রদেশের বাসিন্দারা প্রশ্ন করছেন যে চায়না আমাদের অরুণাচল প্রদেশের জায়গা নিয়ে নিচ্ছেন। দেশের প্রধানমন্ত্রী বলছেন যে না, এরকম কোনো ঘটনা ঘটেনি। অথচ যারা আর্মিতে সেই জায়গায় কাজ করে তারা বলছে আমরা দিনের পর দিন চিন্তায় রয়েছি। এইগুলো আমাদের বিদেশ নীতি। আজকে আমাদের অর্থনীতি, যে অর্থনীতিটাকে বারবার দেখানো হয়েছিল বিশ্বের তৃতীয় অর্থনীতি হয়ে গিয়েছে, সেই অর্থনীতি আজকে তলানিতে নেমে 6ষ্ঠ স্থানে চলে এসেছে। আজকে এই মিডিয়া আপনাদের কাছে একবারও দেখানোর কথা মনে করেননি। আজকে এই মিডিয়া দেশের পার্লামেন্ট যে প্রত্যেকদিন 6 কোটি টাকা খরচ করে চলছে, আর সেই পার্লামেন্টে গত 20 তারিখ থেকে 12ই আগস্ট পর্যন্ত দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত হননি। সেটা যে কেন হলেন না, কেন ট্যাক্স পেয়ারের খরচার টাকা এইভাবে নষ্ট করা হলো, এই মিডিয়া প্রশ্ন করতে জানে না। তাই এই মিডিয়াকে আজকে সকলেই বয়কট করে দিয়েছে। এরা ফ্রাস্ট্রেশন বের করছে শুধুমাত্র এই ধরনের প্রতিবেদন করে, আর এটাকে আইটি সেল ছাড়া আর কেউ ফলো করে না, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তবে এই ঘটনার মাঝে সবথেকে মারাত্মক এবং ভয়ঙ্কর কথা গতকাল বলেছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। সেটা হচ্ছে যে আগামী দিনে ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে পদত্যাগ দিতে বাধ্য করে দেবেন এবং যতক্ষণ না পর্যন্ত ভারতবর্ষের প্রধানমন্ত্রী পদত্যাগ দিচ্ছেন, স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করছেন, ততক্ষণ পর্যন্ত শান্তিতে রাত্রে ঠিকমতো ঘুমোতে দেবেন না। এমনটাই হুঁশিয়ারি গতকাল প্রকাশ্যে দিলেন রাহুল গান্ধী। যে বক্তব্যটা শোনার পরে ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের মধ্যে আজকে প্রশ্ন দাঁড়িয়েছে যে আগামী দিনে আর কি কি তুরুপের তাস রাহুল গান্ধীর কাছে রয়েছে যে এই ধরনের বক্তব্য তিনি প্রকাশ্যে দিতে পারলেন। দেখুন, मैं आपको बता रहा हूं, आप लिख लो, जिस दिन तक नरेंद्र मोदी अपना इस्तीफा नहीं देंगे, अमित शाह नहीं हटेगा,
उस दिन तक नरेंद्र मोदी और अमित शाह नहीं सो पाएंगे। उनको हम जगा के रखेंगे, पूरी रात जगा के रखेंगे, जब तक वो कोलैप्स करके कहें कि भैया ये हमारी बस की नहीं है, माफ करो, छोड़ दो हमें। দেখুন, আজকে একটা কথা মানতেই হবে, আপনাদের পশ্চিমবঙ্গে হয়তো, আমাদের পশ্চিমবঙ্গে হয়তো ভারতীয় জনতা পার্টি 3 মাস ক্ষমতায় এসেছে, কিন্তু তবুও সবে মাত্র পরিবর্তন 3 মাস হয়েছে বলে বহু মানুষের মধ্যে এখনো পর্যন্ত ভয় ভীতি কাজ করছে। কিন্তু আপনারা যদি ভারতবর্ষের অন্যান্য রাজ্যে দেখেন, যেখানে প্রায় 12-13 বছর ধরে ভারতীয় জনতা পার্টি রাজত্ব করে আসছে, সেই জায়গায় কিন্তু একটা ভয় যে কাজ করতো, সেই ভয়টা বেরিয়ে গেছে। সাধারণ মানুষ, সাধারণ বাচ্চা ছাত্র, ছেলেমেয়েরা সবার রাস্তায় যে কোনো ইস্যুতে নামতে শুরু করে দিয়েছে। এবং বিরোধী দলের নেতারা যারা একসময় ভয় পেত যে কোনো কথা প্রয়োগ করার আগে দেশের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে, তাহলে তারা চিন্তা করতেন যে ইডি সিবিআই দিয়ে আমাকে ঢুকিয়ে দেওয়া হবে না। তো কিন্তু আজকে দেশের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী তারা নিজেরাই পার্লামেন্টে আসতে কিছুটা কিন্তু দ্বিধাগ্রস্ত হচ্ছেন, এবং দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে এই যে মিম তৈরি করা, বিভিন্ন জায়গায় ভিডিও তৈরি করা, প্রকাশ্যে এই ধরনের কথা বলা, এই ভয়টা কিন্তু বিরোধী দল এবং সাধারণ মানুষ যারা বিজেপি শাসিত রাজ্যে এতদিন ধরে থেকে এসেছে তাদের কেটে গিয়েছে। বিশেষ করে এই ককরোচ জনতা পার্টির আন্দোলনের পর থেকে একটা জায়গায় কোথাও মনে হচ্ছে যেন ভারতীয় জনতা পার্টির এই যে একটা মুখোশ তৈরি করা হয়েছিল, একটা চকচকে মুখ তৈরি করা হয়েছিল, দেশের মাননীয় প্রধানমন্ত্রীর একটা ইমেজ তৈরি করা হয়েছিল, এগুলো যেন কোথাও একটা ভেঙে যাচ্ছে, কোথাও একটা নষ্ট হয়ে যাচ্ছে, এবং দেশের মানুষের মধ্যে আস্তে আস্তে প্রশ্ন করার একটা জিগির এবং আন্দোলন করার একটা জিগির সৃষ্টি হয়ে যাচ্ছে। জানি না আগামী দিনে কি অপেক্ষা করছে ভারতবর্ষের রাজনীতিতে, কিন্তু এই যে পয়েন্টটা রাহুল গান্ধী বললেন যে দেশের প্রধানমন্ত্রীকে ঘুমোতে দেবেন না শান্তিতে, আমি জানি না কি ইস্যু বা কি তুরুপের তাস আর তার হাতের মধ্যে রয়েছে, সেটাই আগামী দিনে লক্ষ্য করা যাবে। যাই হোক, আমি এই সমস্ত কিছু বিষয় থেকে আপনাদেরকে নিয়ে চলে আসবো রাষ্ট্রবাদী পার্টির এক রাষ্ট্রবাদীর বিধায়কের গতকালের বক্তব্য পশ্চিমবঙ্গে শোনাতে। ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গে তিরঙ্গা যাত্রা অনুষ্ঠিত হয়েছে, আর এই তিরঙ্গা যাত্রায় গতকাল দেখা গেল ভারতীয় জনতা পার্টি যারা নিজেদের সকল কার্যকর্তাকে রাষ্ট্রবাদী তকমা দিয়ে থাকেন, আর যারা তাদের বিরুদ্ধে কথা বলেন তারাই রাষ্ট্রবিরোধী, রাষ্ট্রবাদী নয়। আর এই যে তকমা দেওয়া ভারতীয় জনতা পার্টির এক বিধায়ক যার নাম চিরণ বেরা, যিনি উলুবেরিয়া উত্তরের বিধায়ক, সেই বিধায়ক গতকাল তিরঙ্গা যাত্রা থেকে বললেন আমাদের মহান ভারতবর্ষ নাকি 1947 সালে নয়, মহান ভারতবর্ষ স্বাধীন হয়েছিল 1980 সালে। শুনুন। আজকে জানেন আমরা 1980 সালের পর স্বাধীনতা পেয়েছিলাম, ঠিক আছে। 1980 সালের পর স্বাধীনতা পেয়েছিলাম, ঠিক আছে। 1980 সালের পর স্বাধীনতা পেয়েছিলাম, ঠিক আছে। कुछ भी শুনলেন এবং শোনা প্র্যাকটিস করুন যে এইভাবে ইতিহাস বদল কিভাবে আমাদের চোখের সামনে হচ্ছে। কিছুদিন আগে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে এই ইতিহাস বিকৃতি চলছিল। যাই হোক, বাঙালিদের প্রতিবাদের মধ্যে দাঁড়িয়ে এখন অনন্ত মহারাজকে ক্ষমা চাইতে হচ্ছে। আর এই বিধায়ক তো বলেই দিলেন, চিরণ বেরাবাবু, তিনি সম্মানীয় বিধায়ক, তিনি বলেই দিলেন যে 1980 সালে নাকি ভারতবর্ষের স্বাধীনতা লাভ হয়েছে। এ কথা ভাবুন যে বাচ্চা ছেলেমেয়েরা আজকে বাড়িতে শুনছে, বা ওই উলুবেরিয়া উত্তরের যে সমস্ত স্কুলগুলো রয়েছে সেই স্কুলে তো নিশ্চয়ই চিরণ বেরাকে আগামী দিনে প্রধান অতিথি হিসাবে আমন্ত্রণ জানানো হবে। আর সেখানে গিয়ে যদি এমন একজন বক্তব্য রাখেন, সেই বক্তব্য যদি বাচ্চাদের কানে পৌঁছায়, বাচ্চারা কি ভাববে যে আমি বইয়ে যে ঘটনাটা পড়ছি সেটা আসল, না বিধায়ক সাহেব যিনি চিফ গেস্ট হয়ে এসেছেন তিনি যেটা বলছেন সেটা আসল। ভাবতে অবাক লাগে, যারা সব সময় রাষ্ট্রবাদীর কথা বলে, রাষ্ট্র 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 এবং আপনি রাষ্ট্রবিরোধী, তারা রাষ্ট্রপ্রেমী এই কথা বলেন, সেই দলেরই এক বিধায়ক ভারতবর্ষের স্বাধীনতা দিবস কত সালে হয়েছিল সেটাই জানেন না। আর এর পেছনে একটা কারণও রয়েছে। আজকে পশ্চিমবঙ্গের ইতিহাসে, বিধানসভার ইতিহাসে আপনারা যদি দেখেন তাহলে দেখবেন প্রায় 120 জনের উপরে এমন বিধায়ক রয়েছে যাদের শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ পর্যন্ত নয়। কিন্তু মেনে নিতে হবে, কিছু করার নেই। ভোট আপনারা দিয়েছেন, একটা বিধায়ককে নির্বাচন করার আগে বারবার দেখে নেওয়া দরকার যে আদতে তার শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে। কিন্তু আমাদের ভারতবর্ষের রাজনীতি কি রকম? আমাদের ভারতবর্ষের রাজনীতি হচ্ছে পলিটিক্যাল পার্টি দেখে আমরা বিধায়ক নির্বাচন করে থাকি। আমরা কিন্তু পার্সোনাল বিধায়কের শিক্ষাগত যোগ্যতা দেখে তাকে নির্বাচন করে থাকি না। আপনারা ভেবেই দেখুন যে একটা জাতীয় দলের যদি বড় প্রতীক নিয়ে কোনো মূর্খ লোক বিধায়কের টিকিটে দাঁড়ায়, আমরা কিন্তু সেই জায়গায় ভোট দিয়ে দিই। কিন্তু কেউ যদি নির্দল হয়ে একেবারে এডুকেটেড পার্সন সেই জায়গায় দাঁড়ায়, আমরা কিন্তু তাকে ভোট দিই না। তাই ভারতবর্ষের যে রাজনীতি রয়েছে, যে মানুষ রয়েছে, তাদের নেশা রয়েছে যে পলিটিক্যাল পার্টি দেখে
দেখে ভোট করা, লোগো দেখে ভোট করা, চিহ্ন দেখে ভোট করা, যদি ব্যক্তি দেখে ভোট করতেন তাহলে আমেরিকা লন্ডনের মতো আপনারা মানুষ পেতেন। ভারতবর্ষে এই ধরনের বিধায়কদের কোনো জায়গা হতো না। আরও এক বিধায়িকা রয়েছেন যার নাম হচ্ছে রেখা পাত্র। তিনি গতকাল এমন একটি কথা বললেন যে কথাটি বলার পরে আজকে চিন্তা করতে বসলাম যে ভারতবর্ষে একটি বিশেষ সম্প্রদায় তারা কি ভারতবর্ষে একটি বিশেষ সম্প্রদায় তারা কি ভারতবর্ষের নাগরিক নয়? এটা কি কোথাও ভারতবর্ষের সংবিধানে বা পার্লামেন্টের কোনো আইনে পাশ হয়েছে? আমার জানা ছিল না, কিন্তু রেখা দেবী এমনই একটা কথা বললেন, দেখুন। এটাই তো হয়, সে বিগত দিনের সরকার বলুন আর আমাদের সরকার বলুন, এটাই হয় যে হিন্দুরা বাদ পড়ে যায় আর এই বিশেষ সম্প্রদায়েরা বেশিরভাগ এখানে মানে কি বলবো সম্মানটা পেয়ে যায়। তবে আমাদের আমাদের নিজেদের যেমন হিন্দু ধর্ম, তেমন সংখ্যালঘুদের প্রত্যেকটা ধর্মের মানুষকে আমাদেরকে সমান সম্মান দিতে হবে, আমার এটা মনে হয়। কারণ আমি এখনো অবধি কোনো সংখ্যালঘু এবং মায়েদেরকে আমার কাছে অভিযোগ করতে দেখিনি যে আমরা অন্নপূর্ণা যোজনা পাইনি, কি আমরা বার্ধক্য ভাতা পাচ্ছি না, কি বেকার ভাতা পাচ্ছি না, বিধবা ভাতা পাচ্ছি না, এরকম কোনো অভিযোগ করতে দেখিনি। কিন্তু আমাদের হিন্দু সনাতনী মায়েদেরকে আমি অভিযোগ করতে দেখছি। সারাদিনে কমসে কম তো আমার কাছে 100-র ওপরে ফোন আসে যে দিদিভাই আমরা হিন্দু সনাতনী, আমরা লোকের বাড়ি পরিচালিকার কাজ করে খাই, আমরা বাইরে বিদেশে আমরা পরিযায়ী শ্রমিকের কাজ করে খাই, আমরা কেন পাবো না? আমাদের জমি নেই, জায়গা নেই, আমরা কেন পাবো না? এই অভিযোগটা সত্যিই একটা ভাববার বিষয় যে যেখানে যে সম্প্রদায়টা পাওয়ার কথা নয়, যে সম্প্রদায়টা আজকের এখানে অনুপ্রবেশ এবং মানে কি বলবো এখানে এসে আমাদের হিন্দু সম্প্রদায়ের উপরে ভীষণভাবে আঘাত নিয়ে আসছে, সেই সম্প্রদায়ের মানুষেরাই, মায়েরাই সব দিকেই যোগ্য সম্মান পেয়ে যাচ্ছেন, সবকিছু সরকারি প্রকল্প থেকে সবকিছু সবাই পেয়ে যাচ্ছেন, অতএব আমাদের হিন্দুরাই বাদ পড়ে যাচ্ছেন। এটা একটা ভাববার বিষয়, এগুলো আমরা দেখছি এবং আমরা এটা নিয়ে কথাও বলবো। আজকে এইসব কথা শুনলে খুব দুঃখ লাগে, জানেন তো। কারণ এই ভারতবর্ষে এক সংখ্যালঘু মানুষ ছিলেন যার নাম হচ্ছে এপিজে আব্দুল কালাম, যার জন্য আমি এখানে বসে আজকে ভিডিও করতে পারছি, যার জন্য রেখা দেবী আজকে ওই যে বিধায়ক পদটা পেয়েছেন সেটাও কিন্তু সম্ভব হয়েছে। কেন বলছি জানেন? এপিজে আব্দুল কালামের যে রিসার্চ ছিল সেই রিসার্চ যদি ব্যবহার না করা হতো, আর সেই সময় অটল বিহারী বাজপেয়ী এর মতো একজন প্রধানমন্ত্রী ছিল যিনি কিন্তু এই সমস্ত বিষয়কে প্রশ্রয় দেননি, তাই সেই সময় ওই রিসার্চকে ব্যবহার করারও অনুমতি দিয়েছিলেন, যার জন্য আজকে আমাদের ভারতবর্ষ নিউক্লিয়ার পাওয়ার। আমাদের ভারতবর্ষ আজকে আমেরিকা থেকে শুরু করে ব্রিটেন থেকে শুরু করে বিভিন্ন জায়গার যে বড় বড় দেশ রয়েছে তাদের সঙ্গে টক্কর শেষ পর্যন্ত নিতে পারে, তার কারণ আমাদের হাতে নিউক্লিয়ার পাওয়ার রয়েছে। আজকে একাধিক মিসাইল, যে মিসাইলগুলো নিয়ে আজকে চাঁদে পাঠানো হচ্ছে, কোথাও মঙ্গলে অভিযান করা হচ্ছে, ভারতবর্ষের ইসরো করছে। আর এই ইসরো যার জন্য দাঁড়িয়েছে তার নামই এপিজে আব্দুল কালাম। এই রকেটগুলো যার জন্য আজকে বারবার লঞ্চ হতে পারছে সেই রিসার্চ করা ব্যক্তিটার নামই হচ্ছে এপিজে আব্দুল কালাম। তিনি ভাবেননি যে আমি একটি বিশেষ সম্প্রদায়ের আর এই দেশ আমার নয়, আমি এদেরকে কিছু দেব না, আমি এই তথ্য পাকিস্তানে পাচার করব, বাংলাদেশে পাচার করব। আর এই মানুষগুলোর সম্প্রদায়কে যখন ভারতবর্ষের মানুষ নয় বলে অপমান করা হয় তখন বুকের ভেতরটা একজন ভারতীয় হিসাবে আমার কেঁদে ওঠে। আজকে মনমোহন সিং, যিনি আমাদের ভারতবর্ষের এক সংখ্যালঘু, আর সেই সংখ্যালঘু শিখ মনমোহন সিং এর অর্থনীতির জন্য ভারতবর্ষে আজকে নানা রকম অর্থনীতির তুফান এসেছিল 2005 সাল থেকে 2014 সালের মধ্যে। আজ পর্যন্ত মনমোহন সিং এর অভাব বোধ করছে ভারতবর্ষ। তার অর্থনীতির যে ব্রেন ছিল সেই ব্রেনটা যদি আজকেও লাগানো যেত, আজকে ভারতবর্ষ প্রায় চায়নাকে বিট করে চলে যেত। আর এই সংখ্যালঘু সম্প্রদায়দেরকে, এই বিশেষ সম্প্রদায়কে একটা দলের বিধায়ক এইভাবে অপমান করার চেষ্টা করছেন, ছোট করার চেষ্টা করছেন। আর তার কোয়ালিফিকেশন কি সে বিষয়ে আমি তর্কে যাব না, সেই ভিডিও আপনারা নিশ্চয়ই বিধানসভার শপথ গ্রহণ অনুষ্ঠানে দেখে নিয়েছেন। তাই যতটুকু মানুষের নলেজ, ততটুকু নলেজ নিয়েই আমার মনে হয় কথা বলা উচিত। অন্নপূর্ণা ভান্ডারের সমস্যা, সেই সমস্যা নিজের রাজ্য সরকারকে বলা উচিত যে কেন এই ঘটনাটা ঘটছে, কেন হিন্দু মা বোনেরা পাচ্ছে না, কিন্তু তার জন্য অন্য একটি সম্প্রদায়কে আঘাত করে দেওয়া বা তাদের অবদানকে ভারতবর্ষে ছোট করা, এটা কখনোই একটা শিক্ষিত ব্যক্তির কাজ হতেই পারে না। আর অনুপ্রবেশের কথাও তিনি বললেন, অনুপ্রবেশ যদি আজকের দিনেও হয়ে থাকে তাহলে এসআইআর করার মানেটা কি দাঁড়ালো, তাহলে বর্ডারে জমি দেওয়ার মানেটা কি দাঁড়ালো, তাহলে বিএসএফ যার আন্ডারে রয়েছে সেই স্বরাষ্ট্রমন্ত্রীর অমিত শাহের আজকে স্বরাষ্ট্রমন্ত্রী থেকেই বা কি কাজ হলো, এ বিষয়েও তো প্রশ্ন উঠবে। আর আসুন আপনাদেরকে এরপরে নিয়ে যাই হরিহরপাড়ায়, যারা এত রাষ্ট্র রাষ্ট্র রাষ্ট্র
রাষ্ট্রবাদিতার কথা বলে, তাদের তিরঙ্গা যাত্রায় দুই গোষ্ঠীর মধ্যে মারামারি। কিসের জন্য মারামারি? কে আগে যাবে এবং কে আগে ছবি তুলবে, কে আগে নিজেদের ছবিটা দেখাবে, ভারতীয় জনতা পার্টির যারা রাজ্য নেতৃত্ব রয়েছে তাদেরকে কে আগে খুশি করতে পারে। এই কম্পিটিশনে দুই দলের মধ্যে হাতাপাই হয়ে গেল তিরঙ্গা যাত্রায়। আর ভারতের পতাকা সে চুলোয় যাক, সে তো মাটিতে গড়াগড়ি খাচ্ছে। দুই একটা ছেলে তুলে প্রণাম টোনাম করে নিল, তাই না হলে ওটা পায়ের তলায় মারিয়ে যেত, এটা বলাই যেতে পারে। আমি দেখাবো আপনাদেরকে হরিয়ারপাড়ায় সেই দৃশ্য যেখানে রাষ্ট্রবাদী দলের তিরঙ্গা যাত্রায় তিরঙ্গা পতাকায় গড়াগড়ি খেলো আর তারা মারামারিতে ব্যস্ত থাকলো। দেখুন। এই আমাদের ভারতবর্ষের তিরঙ্গার অবস্থা। আরো একটা তিরঙ্গার অবস্থা আপনাদেরকে দেখাচ্ছি। এই তিরঙ্গা যাত্রা উপলক্ষে ভারতীয় জনতা পার্টির পার্টি অফিস থেকে বহু গরিব মানুষকে পতাকা দেওয়া হচ্ছে। খুব ভালো জিনিস, খুব ভালো উদ্যোগ, সাধুবাদ জানাই। কিন্তু যারা পতাকাটা দিচ্ছে তাদেরকেও একটু শিক্ষা দেওয়া দরকার ছিল যে ভারতবর্ষের পতাকা দেওয়া বা ছবি তোলার সময় কোন দিকে কোন রংটা থাকে। দেখতে পাচ্ছেন আপনাদের স্ক্রিনে ভারতীয় জনতা পার্টির পতাকা বিতরণ চলছে, সেখানে ওপরে সবুজ নিচে গেরুয়া, যেটা জাতীয় পতাকার সরাসরি অবমাননা। আর এই কর্মীরা অবমাননা করছে, তার জন্য এদের কি কোনো রকম শাস্তি হবে আমি জানি না, কিন্তু আমার মনে হয় যে এই কর্মীদেরকে বিশেষ ট্রেনিং দেওয়া উচিত ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, যে কিভাবে দেশের পতাকাকে মেনটেন করতে হয়। আগামীকাল ভারতবর্ষের স্বাধীনতা দিবস রয়েছে, আপনারা দেখবেন আমাদের ভারতীয়রা একাধিক জায়গায় কত রিলস বানাবে, কত রকম ভাবে পতাকা তুলবে, ভারতের পতাকার জন্য প্রাণ একেবারে ওষ্ঠাগত করে দেবে। কিন্তু 16ই আগস্ট এই পতাকাটাই জলে ভিজবে, পতাকাটা কোথাও ড্রেনে পড়ে থাকবে, কোথাও নর্দমায় পড়ে থাকবে। কোনো ভারতীয় একবার যে গাড়ি করে যেতে যেতে যদি চোখেও পড়ে যায় সেটা তুলবেও না। বা বাড়ির ছাদে এক একজনের পতাকা তো 7 দিন ধরে জলে ভিজবে, সেই পতাকাটা সন্ধ্যে 5টা বা 5:30টার সময় নামানোর পর্যন্ত কথা ভাববে না, বা সেই পতাকাটাকে সম্মান দেওয়ার কথা ভাববে না। এই আমাদের দেশভক্তি। আর এই দেশভক্তি শুধুমাত্র আমাদের আজকে রিলসেই সীমিত হয়ে গেছে। আর যেদিন এই দেশভক্তি মনে চলে আসবে, প্রাণে চলে আসবে, সেদিন হয়তো আপনাদের রিলস করতেই হবে না, দেখাতেই হবে না, সেটাই হবে অরিজিনাল দেশভক্তি। আজকে পশ্চিমবঙ্গের অবস্থা দেখে বাঙালিরা কাঁদছে, বাঙালিদের মনে আজকে পীড়া রয়েছে, ব্যথা রয়েছে, কিন্তু তারা আন্দোলন প্রতিবাদ করবে এই সাহসটুকু পাচ্ছে না। কারণ পরিবর্তন তো সবে হয়েছে। কেন কাঁদছে বাঙালিরা? পরিবর্তনের পরে এই প্রথম বাঙালিরা এমন এক দৃশ্য দেখলো, তাও আবার বাংলার রাজধানী কলকাতার মধ্যে, যে দৃশ্যটা আমাদের বাঙালি হওয়ার জন্য লজ্জিত হতে হচ্ছে মাথা। কি? নেতাজি সুভাষচন্দ্র বসুর ডান হাত ভেঙে দিয়েছে কোনো দুষ্কৃতীরা। ভাবতে পারেন কলকাতার মাটিতে নেতাজি সুভাষচন্দ্র বসুর যে রাজ্য রয়েছে, যে দেশ রয়েছে, সেই দেশে যে মানুষটা স্বাধীনতা দিতে এত পরিশ্রম করেছিলেন, সেই মানুষটা আজকে যখন ভারতবর্ষের স্বাধীনতার মাত্র 2 দিন আগে তার যে মূর্তি রয়েছে, সেই মূর্তি কোনো দেশ বিরোধী ভেঙে দিয়ে চলে যাচ্ছে। আর আমাদের পুলিশ প্রশাসন এখনো পর্যন্ত তাদেরকে খুঁজে বের করতে পারেনি। এটা লজ্জা নয়, এটা নিন্দা নয়। দেখুন আজকে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসুর কলকাতার নিউ আলিপুরে কি ধরনের মূর্তির অবস্থা করা হয়েছে, যে মূর্তিটির ডান হাত, এই যে এইভাবে ডান হাত দেখানো ছিল দিল্লি চলো, সেই ডান হাতটাই ভেঙে দেওয়া হয়েছে। এরপরে সেখানকার যারা বাঙালি রয়েছে, সেই বাঙালিরা এসে এই যে ভাঙা মূর্তি, সেটা তো আর রাখতে নেই, সেই ভাঙা মূর্তিটাকে তারা তুলে দেওয়ার জন্য পুরোটাই ভেঙে দেওয়ার কাজ করছে। দেখুন। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়, তিনি গত পরশুদিন বিধানসভায় নেতাজিকে সম্মান দেওয়ার জন্য বললেন যে বিধায়ক সেবা কেন্দ্রগুলোকে নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম নিতে হবে। অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কেড়ে নেওয়া হলো, কিন্তু এতেই কি শান্ত? এতেই কি কথাটাকে ঢেকে দেওয়ার চেষ্টা চলছে? এমনটাই তো প্রশ্ন উঠছে। কারণ বঙ্গবিভূষণ সে জিনিসটা কি খায় না মাথায় দেয়, সেই জিনিসটা কার কাছে থাকলো কি না থাকলো কোনো যায় আসে না। কিন্তু আমি আশা করেছিলাম আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে চিঠি লিখবেন যে কেন্দ্রীয় সরকার যেন এই অনন্ত মহারাজ বিজেপির দেওয়া যে সাংসদপত্রী রয়েছে সেটাকে প্রত্যাখ্যান করে। না, তিনি সেটা করলেন না। আমি আশা করেছিলাম যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী হয়তো দেশের সরকারের কাছে রিকোয়েস্ট করবেন যে অনন্ত মহারাজকে যে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হচ্ছে সেটা যেন অবিলম্বে প্রত্যাহার করে দেওয়া হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা যদি আমাদের রাজ্যের সরকার আসার পরেই প্রত্যাহার করা নেওয়া যেতে পারে, তাহলে অনন্ত মহারাজের মতো যারা দেশদ্রোহী রয়েছে, যারা নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি ভাঙাকে সমর্থন করে থাকে, সেই ধরনের মানুষকে কেন আজকে এই ভারত
ভারতবর্ষের সরকার আমাদের ট্যাক্সের টাকায় কেন্দ্রীয় সুরক্ষা দেবে? এই প্রশ্ন আমি ভেবেছিলাম আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তুলবেন, কিন্তু না, তিনি দুটো সেবা কেন্দ্রের নাম নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে করে সম্ভবত আজকে আমাদের বাঙালির মনে যে হতাশা জন্মেছিল সেই হতাশাটাই ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করলেন। আর এই নেতাজির মূর্তির ভাঙা যেটা কলকাতায় দেখালাম, আমি এটাও আশা করেছিলাম যে মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে পৌঁছান এবং পৌঁছে অন্তত নেতাজির এই মুক্তির জন্য কারা দায়ী একেবারে যেভাবে খুঁজে বের করা হয় সেইভাবে খুঁজে বের করে তাদের সঙ্গে সঠিক ব্যবস্থা করা উচিত। কিন্তু না, এ বিষয়ে একটাও তিনি এখনো পর্যন্ত কথা বললেন না বা দেশের প্রধানমন্ত্রীকেও কোনো চিঠি লিখলেন না। আজকের এপিসোডটি এই পর্যন্তই রইল। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিও ভালো লাগলে শেয়ার করে দেবেন। দেখা হবে আপনাদের সঙ্গে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন বেঙ্গল পালস উইথ দীপ, সত্য যেখানে রং দেখে না। নমস্কার।